গল্পের নাম ফটিকের কেরামতি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মাঝরাত্রিরে শিওরের জানালাটায় মৃদু ঠুক ঠুক শব্দ শুনে ঘুম ভেঙে গেল ফটিকের। ঘুম তার খুব পলকা। সে উঠে হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে জানালাটার দিকে সভয়ে চেয়ে রইল। আট করে বন্ধ রয়েছে পাল্লা। এত রাতে কারো আসার কথা তো নয়। চোর ডাকাত যে নয় তা ফটিক জানে, কারণ চোরের বাড়িতে চোর আসে না। তবে কে হতে পারে? ফটিক গলা খাঁকারিতে দিয়ে খুব বিনীতভাবে জিজ্ঞেস করল, আগে কে? কি চাইছেন? ওপাশ থেকে একটা ভারী গলা চাপা স্বরে বলল, জানালা খোলো, দরকার আছে। কি দরকার? তোমার কিছু রোজগার হবে। রোজগার জিনিসটা ফটিক বড় ভালোবাসে। রোজগারের মতো জিনিস নেই। গত দিন 10 তার 1 পয়সাও রোজগার হয়নি। দিনের বেলা সে বেড়া বেঁধে বেড়ায়, রাতের বেলা একটু আধটু চুরি টুরির চেষ্টা করত। দুটোর বা কোনোটাতেই তার সুবিধে হচ্ছে না। কচু ঘেঁচু খেয়ে দিন কাটছে। একা বোকা মানুষ বলে চলে যায়। ফটিক বুকে একটু সাহস এনে জানলাটা খুলল, কিন্তু বাইরে অন্ধকারে কাউকে দেখা গেল না। ফটিক একটু ভয়ে ভয়েই উঁকিঝুঁকি দিল। হঠাৎ দস্তানা পরা একখানা হাত তলার দিক থেকে উঠে এসে কাগজে মোড়া একটা প্যাকেট ছুঁড়ে দিল তার পায়ের কাছে। ফটিক চমকে উঠে নিচু হয়ে প্যাকেটটা কুড়িয়ে নিল। বেশ ভারী জিনিস। বাইরে থেকে ভারী গলাটা বলল, ওটা একটা পিস্তল, গুলি ভরা, সঙ্গে 500 টাকা আছে। কাজটা করতে পারলে আরও 500। পিস্তল! ফটিকের হাত পা কাঁপতে লাগলো। বলল, আজ্ঞে, এ যে ভয়ঙ্কর জিনিস। শুনতে ভয়ঙ্কর, ব্যবহার করা খুব সোজা। কাজটা কি বলবেন? বঙ্কুবাবুর মেয়ের বিয়ের পরশুদিন। 1000 লোকের নেমন্তন্ন। 150 বরযাত্রী আসবে। বাজি টাজি ফাটবে। তোমার কাজটা হলো গোলে মালে হরিবোল। ভিড়ের মধ্যে এক ফাঁকে বঙ্কুবাবুর কাছাকাছি চলে যাবে। নলটা পিঠের বাঁ দিকে ঠেকাবে, ঘোড়াটা টেনে দেবে, ব্যাস। ওরে বাবা! ফটিক ঘামতে লাগলো। কোনো ভয় নেই। সন্ধে 7টা থেকে বাজি ফাটবে। শব্দটা কেউ লক্ষ্যই করবে না। কাজ সেরে পিস্তলটা কোমরে গুজে ফেলবে। তাড়াহুড়ো না করে ভিড়ে মিশে দাঁড়িয়ে থাকবে। আহা উহু করবে। থানা থেকে পুলিশ আসতে অনেক দেরি হবে। ততক্ষণে বেরিয়ে নদীর ধারে বটতলার বাঁধানো চাতালের কাছে গিয়ে দেখবে ইট চাপা দেওয়া আরও 500 টাকা রয়েছে। টাকাটা নিয়ে পিস্তলটা ওখানেই রেখে চলে আসবে। তোমার কিছু হবে না, কোনো ভয় নেই। কিন্তু আমাদের প্রস্তাবে রাজি না হলে 3 দিনের মধ্যে তোমাকে খুন করা হবে। ফটিক আঁতকে উঠে বলল, তা বঙ্কু বাবুকেও কেন আপনারাই সাবার করছেন না? আমি যে জীবনে খুন খারাপি করিনি। আমাদের অসুবিধে আছে। কাজটা তোমাকেই করতে হবে। আমি কি পারবো? আগে কেউ কোনো জবাব দিল না। একটা পায়ের শব্দ দূরে চলে গেল। ফটিক ধপ করে
মেঝেতে বসে পড়ল। তার মাথা ঘুরছে, গলা শুকিয়ে কাঠ, বুক এমন ধরফর করছে যেন তবলার লহরা। খানিকক্ষণ বসে থেকে নিজেকে একটু সামলে নিয়ে সে ঢকঢক করে অনেকটা জল খেল। তারপর মোড়কটা খুলে পিস্তলটা দেখল। এসব জিনিস সে চোখেও দেখেনি আগে। বিদঘুটে চেহারা, তাকালেই ভয় হয়। রাতে আর ফটিকের ঘুম হলো না। সারা রাত আকাশ পাতাল ভেবে মাথাটাই গরম হয়ে গেল। খুন খারাপি তার লাইন নয়। রক্ত দেখলে সে এখনও ভিড়মি খায়। সে সামান্য চুরি টুরির চেষ্টা করে বটে, কিন্তু তাতেও তার হাত যশ নেই। নিতান্ত অভাবে পড়েই চেষ্টা করতে হয়, নইলে চুরিও তার লাইন নয়। দুটো পেটের ভাতের জোগাড় হলে সে কোসমিন কালেও চুরি করত না। কিন্তু এরা যে তাকে খুনোখুনিতে কেন নামাতে চাইছে তা সে বুঝতে পারছে না। খুন না করতে পারলে খুন হতে হবে, কি সর্বনেশে কথা। ঘন ঘন জল খেতে খেতে তার পেট জয়ঢাক হয়ে গেল। তবু বারবার গলা শুকিয়ে যাচ্ছে। সকালবেলা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ দাওয়ায় বসে রইল ফটিক। তার বাটি ভর্তি পান্তা পড়ে রইল। খিদেটা চাগার দিচ্ছে না। কাল বঙ্কুবাবুর মেয়ের বিয়ে, আর কালকেই তাকে খুন করতে হবে। মেয়ের বিয়ে বেশ জাঁকিয়েই দিচ্ছেন বঙ্কুবাবু। তার মেলা পয়সা, 4-5 রকমের ব্যবসা আছে। বঙ্কুবাবুর বাড়ি ফটিকের একরকম গা ঘেঁষেই। রোজ দুবেলা যাতায়াতের পথে সে দেখেছে বিয়ের মস্ত আয়োজন হচ্ছে। বিশাল শামিয়ানা, দেবদারু দিয়ে তোরণ হচ্ছে, নহবত বসেছে, মেলা লোক খাটছে দিন রাত। দুঃখের বিষয়, এ বিয়েতে ফটিকের নেমন্তন্ন নেই, হওয়ার কথাও নয়। তার মতে লোককে পোঁছেকে। ভয়ে ফটিকের কেমন যেন হাঁপ ধরে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু কি করবে তা বুঝতে পারছে না। বঙ্কুবাবুর মতো পাজি লোক মারা গেলে তার কিছু যায় আসে না, কিন্তু খুন করাটাই তার ঘোর আপত্তি হচ্ছে। ফটিকের মাথায় নানা ফিকির খেলছে, কিন্তু কোনোটাই মনোমতো নয়। একবার মনে হলো পালিয়ে যাবে, কিন্তু পালানোটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। যারা তার পেছনে লেগেছে তারা হয়তো নজর রাখছে। পুলিশের কাছে যাবে, গিয়ে লাভ নেই। পুলিশ তার কথা বিশ্বাস করবে না, উল্টে পিস্তল রাখার দায়ে হাজতে পড়বে। বঙ্কুবাবুকে সব ভেঙে বলবে, লাভ কি? তিনি খুন না হলে সে নিজেই যে খুন হবে। দুপুর অবধি মাথাটা পাগল পাগল লাগলো। তারপর নুন লঙ্কা তেঁতুল দিয়ে পান্তাটা খেয়েই নিল সে। পেট ঠান্ডা হলো, মাথাটাও যেন একটু শীতল লাগতে লাগলো। দাওয়াই মাদুর পেতে শুয়ে সে ভাবতে লাগলো, কে হতে পারে লোকটা? খুন করতে চায় কেন? তাকে দিয়েই খুনটা করাতে চায় কেন? বঙ্কুবাবুকে মেরে কার কি লাভ? হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠল ফটিক। একখানা কথা মনে পড়ে গেল তার। মাস তিনেক আগে বঙ্কুবাবুর বাগানের আগাছা পরিষ্কার করতে মুনিশ খাটানো হয়েছিল। সে দলে ফটিকও ছিল। সারা দিন খাটিয়ে মাত্র 5 টাকা মজুরি দিয়েছিলেন বঙ্কুবাবু। খাবার জুটেছিল চিড়ে আর গুড়। তবে বড় ঘরের জানালার নিচে
আগাছা কাটার সময় ফটিকের কানে একটা কথা এসেছিল। ফটিকবাবু যেন কাকে বলছেন, ওই গ্যাঁড়াই আমাকে মারবে একদিন, তারপর সব গাপ করবে। এই গ্যাঁড়াটি কে তা ফটিক জানে না, কিন্তু চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সে পিস্তলটা বিছানার তোশকের তলায় লুকিয়ে রাখল। 500 টাকা ট্যাকে গুঁজল, গায়ে জামা দিয়ে বেরিয়ে পড়ল। বঙ্কুবাবুদের বাড়িতে সানাই বাজছে, মেলা লোক লস্কর খাটছে। তোরণে ফুলের তৈরি প্রজাপতি বসানো হয়েছে। লুচি ভাজার গন্ধে বাতাস ভুরভুর করছে। ফটিক বাড়িতে ঢুকে চারদিক দেখতে লাগলো। তার মতো আরও অনেকে দেখতে এসেছে। ফটকে দরোয়ানদের তেমন কড়াকড়ি নেই। শামিয়ানার ওপরে বড় বড় ঝাড় লণ্ঠন লাগানো হচ্ছে। ঘাড় উঁচু করে দেখছিল ফটিক। হঠাৎ কে যেন বজ্রমুষ্টিতে তার ডান হাতের কোনোই চেপে ধরে বলে উঠল, এই যে। ফটিক এমন আটকে উঠল যে মূর্ছা যাওয়ার জোগাড়। তোদলাতে তোদলাতে বলল, আজ্ঞে আমি না, আমি কিছু করিনি। বঙ্কুবাবু কিন্তু মোটেই বিচলিত হলেন না। হাসি হাসি মুখ করে বললেন, তুই ফটিক না যে? আজ্ঞে। বঙ্কুবাবু হাসি হাসি মুখ করে বলেন, একটু উপকার করতো বাবা। কুমুদের দোকানে 5 সুপুরি রাখা আছে, আনার লোক নেই, এক ছুটে গিয়ে নিয়ে আয় তো। ফটিক ধাদস্ত হলো। আটকে ওঠার ভাবটা চট করে কেটে গেল তার। কাল তো এ লোকটাকেই খুন করার কথা, ঘাবড়ালে চলবে কেন? সে হঠাৎ বলে বসল, লোক নেই কেন বঙ্কুবাবু? গ্যাঁড়াকেই তো পাঠাতে পারেন। বঙ্কুবাবু অবাক হয়ে বললেন, গ্যাঁড়া? গ্যাঁড়াটা আবার কে? ফটিক সামান্য ঘাবড়ে গিয়ে বলে, ওই যে আপনার কি যেন হয়, আন্দাজে ঢিল মেরেছিল, বোধহয় লাগলো না। বঙ্কুবাবু অবাক হয়েছিলেন, কিন্তু হঠাৎ ভ্রু জোড়া কুঁচকে তার দিকে চেয়ে বললেন, তোর তো সাহস কম নয়, জামাইকে দিয়ে সুপুরি আনাতে বলছিস? আর আমার বড় জামাই কি তোর ইয়ার যে গ্যাঁড়া গ্যাঁড়া করছিস? ফটিক হাত জোর করে বলল, আগে আমরা মুখ্যসূক্ষ্ম মানুষ, কত ভুলভাল বলে ফেলি। যা সুমুখ থেকে সুপুরিটা নিয়ে আয়। পথে হাঁটতে হাঁটতে দুয়ে দুয়ে 4 করল ফটিক। বঙ্কুবাবুর 2 মেয়ে, ছেলে টেলে নেই। বঙ্কুবাবু মারা গেলে মেয়েরা ওয়ারিশান। বড় জামাই গ্যাঁড়া, তাকে চেনে না ফটিক, তবে একটা গন্ধ পাচ্ছে। সুপুরি পৌঁছে দেওয়ার পর বঙ্কুবাবু একটা সিকি বকশিস দিলেন। তারপর হাসি মুখ করেই বললেন, হঠাৎ গ্যাঁড়ার কথা বললি কেন বল দেখি? আগে বুঝতে পারিনি। বঙ্কুবাবু একখানা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনেই বললেন, অকাল কুষ্মাণ্ডু ছিবড়ে করে ছেড়ে দিচ্ছে আমাকে, আজ এটা দাও কাল সেটা দাও। ফটিক বসংবদ দাঁড়িয়ে থেকে শুনে নিচ্ছিল। কি শুনছিস দাঁড়িয়ে? আগে গালাগাল দিচ্ছেন তো? চলে গেলে বেয়াদপি হবে যে। গালাগাল তোকে দিইনি, তবে কাকে? নিজের কপালকে। ওই যে দেখছিস না, চেহারা বাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই আমার কপাল। যাকে দেখিয়ে দিলেন বঙ্কুবাবু, তার বেশ লম্বা চওড়া চেহারা, রং ফর্সা, কোঁচকানো ধুতি আর মুগার পাঞ্জাবি পরে ঘুরে ঘুরে ব্যবস্থা দেখছে।
বেশ জামাইটি আপনার বঙ্কুবাবু। হ্যাঁ, একেবারে মনের মতো। এখন যা তো। জ্বলছি নিজের জ্বালায়। ফটিক লোকটিকে ভালো করে দেখে নিল যাতে ভুল না হয়। তারপর ধীরে সুস্থে ফিরে এলো। মনটা একটু হালকাই লাগছিল। মাঝরাতে আবার জানালায় ঠকঠক। ফটিক জানালা খুলে অমায়িক গলায় বলে, যে আজ্ঞে। ভারী গলা বলল, মনে আছে তো? খুব মনে আছে। বাকি টাকাটা দেবেন নাকি? কাল পাবে জায়গা মতো। কাজে যদি গণ্ডগোল হয় তো মরবে। আর বলতে হবে না। পরদিন ফটিক দোকানে গিয়ে ভালো করে সাঁটিয়ে খেল। দুপুরে ঘুমোলো। বিকেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে হাজির হলো বঙ্কুবাবুর বাড়িতে। সারা বাড়ি আজ যেন রাজবাড়ির মতো দেখাচ্ছে। আলোয় আলোয় স্বপ্নপুরী, ভিড়ে ভিড়াক্কার। বরসহ বরযাত্রীরাও সব এসে গেল সন্ধ্যের মুখেই। গোলাপ জল ছিটানো হচ্ছে চারদিকে। বঙ্কুবাবু সবাইকে আসুন বসুন করছেন। পাশে গেঁড়া, সেও খুব সেজেছে। বাজি পোড়ানো শুরু হলো। বাজির শব্দে চারদিক একেবারে গম গম করতে লাগলো। হঠাৎ ফটিক লক্ষ্য করল গেঁড়া এই এত ভিড়ের মধ্যেও আর চোখে তাকে নজরে রাখছে। ফটিক মনে মনে হাসল। গেঁড়া এক মুহূর্তের জন্য বঙ্কুবাবুর কাছে থেকে নড়ছে না। লোকজন যখন সামিয়ানার বাইরে এসে ভিড় করে ঊর্ধ্বমুখ হয়ে আকাশে আতশবাজি দেখছে, ঠিক সেই সময় ফটিক এগিয়ে গিয়ে গেঁড়ার পেছনে দাঁড়ালো। নলটা তার পিঠে ঠেকিয়ে বলল, ইষ্টনাম স্মরণ করুন বঙ্কুবাবু। গেঁড়া হঠাৎ আঁতকে উঠে বলল, আমি বঙ্কুবাবু নাকি? আহাম্মক কোথাকার। ওই তো বঙ্কুবাবু। ফটিক মাথা চুলকে বলল, ইস, বড্ড ভুল হয়ে যাচ্ছিল তো। গেঁড়া দাঁতে দাঁত চেপে বলল, গাধা কোথাকার। যাও যাও, কাজ সারো, আর সময় নেই। ফটিক একগাল হাসল। বটে, তা টাকাটা জায়গা মতো আছে তো? গেঁড়া মুখ ফিরিয়ে নিয়ে বলল, আছে। ঠিক তো? গেঁড়া ঘুরে তার গালে একখানা চড় কষিয়ে দিয়ে বলল, বেয়াদব কোথাকার। ব্যাপার দেখে বঙ্কুবাবু এগিয়ে এলেন। এ কি, কী হয়েছে? ফটিক গালে হাত বোলাতে বোলাতে বলল, হয়নি, তবে হবে। কি হবে ফটিক? ফটিক গেঁড়ার দিকে চেয়ে বলল, বলবো বাবু। গেঁড়ার মুখটা হঠাৎ ছাইবর্ণ হয়ে গেল। আচমকা সে ভিড় ঠেলে অন্ধের মতো ছুটতে লাগলো। তাকে আর দেখা গেল না। বঙ্কুবাবু চালাক লোক। ফটিকের হাত ধরে ভিড় থেকে সরিয়ে নিয়ে গেলেন চট করে। ফটিক, ব্যাপারখানা কি? ফটিক লজ্জায় অধোবদন হয়ে সবই বলল, খুব অপরাধী মুখ করে। কিন্তু বঙ্কুবাবুর মুখখানা চকচক করতে লাগলো। একটু খুশির গলাতেই বললেন, বেটা অনেক দিন ধরেই নানা মতলব আঁটছিল। তুই বেজায় ভয় পাইয়ে দিয়েছিস। তোর বুদ্ধি আছে। ও বেটা আর ইদিকে আসবে না শিগগির। বঙ্কুবাবু খুশি হলেই হাত উপর, আর তার হাত উপর মানেই পর্বত। বঙ্কুবাবু ফটিককে একখানা দোকান করে দিলেন, বেশ বড়সড় মুদির দোকান। আর বটগাছের তলায় 500 টাকাও পেয়ে গিয়েছিল সে। পিস্তলটা বঙ্কুবাবুকে দিয়েছিল ফটিক। বঙ্কুবাবু বললেন, এটা আমারই জিনিস। গেঁড়া গেরিয়েছিল। তা কথাটা হলো, ফটিকের আর উচ্চবৃত্তি
করতে হচ্ছে না।